পরবর্তী জ্বর নিয়ে রান্নাঘরে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছি। এদিকে রান্না করব সেই সামান্য ক্ষমতাটুকু পর্যন্ত আমার কাছে নেই। কারণ আমার শরীরটা এতটা বেশি খারাপ ছিল, কিন্তু এই কথাটা যে আমি কাকে বলব সেটাই বুঝতে পারতেছি না। বাচ্চাটা হয়ে যাওয়ার পর থেকে শরীরটা কেমন জানি একটা দুর্বল ভাব এসেই গেছে। তারপরে সংসারের সমস্ত কাজকর্ম নিজের হাতে করাতে শরীরটা যেন এখন আর মোটেই দেয় না। এদিকে পরিবার ভর্তি লোকজন, কিন্তু মানুষগুলো আমাকে বোঝার মতো ক্ষমতা তাদের ভিতরে নাই। এক কথায় বলতে গেলে আমি এই পরিবারের একটা জীবন্ত মেশিন, যে যত সময় পর্যন্ত সার্ভিস দিতে পারবো তত সময় পর্যন্ত সবার মন জুগিয়ে চলতে পারবো। হঠাৎ করে একদিন এত বেশি শরীর খারাপ করতেছিল, শাশুড়ি মাকে বলেছিলাম, মা গো আমি আর কাজ করতে পারছি না, অন্তত তুমি আর আমার ননদ তো পারে, অন্তত তাকে দিয়ে অন্তত এই রান্নাটা করিয়ে নাও। কথাটা বলার পরে শাশুড়ি মা এইভাবে কথা শুনিয়েছিল, এখন আর সাহস হয় না ওনাকে কোনো কিছু বলার। এক কথায় বলতে গেলে মরার আগের দিন পর্যন্ত এই সংসারে বেঁচে থাকতে আমাকে কাজটা করে যেতে হবে। আর এই কথাটা আমি এখন খুবই ভালোভাবে বুঝে গেছি যে আমার শরীর খারাপে এই পরিবারে যদি শরীর কিছুই যায় খারাপের আসবে সময় না। নিজের স্বামীটা পাশে থাকতো, তার মুখের দিকে তাকিয়ে অন্তত তার পুরো পরিবারের সমস্ত অসহ্য যন্ত্রণাগুলোও নিজে সহ্য করে নিতে পারতাম। কিন্তু সেই মানুষটাকেও দিন শেষে আমি দেখতে পাই না। কারণ আমার স্বামী তার পরিবার চালানোর জন্য নিজেই সে এখন বাইরে থাকে। বাইরে সামান্য কাজের জন্যই সে চলে গেছে। সেই যে চলে গেছে আর ২-৩ বছরের ভিতরে তার দেখা পর্যন্ত পেলাম না। সামান্য মাঝে মাঝে ওই ফোনে একটু কথা হয় তাদের ফোন থেকে। কারণ আমার কাছে তেমন কোনো ফোনও দিয়ে যায়নি আমার স্বামী। কারণ আমার স্বামীর ইনকামটা এখন প্রচুর পরিমাণে কম। আর তার এই আর্থিক অবস্থার খারাপ অবস্থা দেখে আমি নিজেও তার সাথে ঠিকঠাক করে দুমুঠো কথা পর্যন্ত বলতে পারি না। আর আমার নিজের কষ্টের কথাগুলোও তাকে কখনো বুঝতে দিই না। দিন শেষে যখন অনেকটা বেশি কষ্ট লাগে, তখন নিজের বাচ্চার মুখের দিকে তাকিয়ে সমস্ত কষ্টটা ভুলে গিয়ে তাকে নিয়েই সারাদিনটা পার করে দিই। এদিকে আবার এতটা বেশি কষ্ট লাগে যে আমি যদি রান্নাবান্না করতে যাই, তখন আমার বাচ্চাটা কেঁদে উঠলেও আমার পরিবারের একটা মানুষও ধরে না। আমি বুঝতে পারি না এদের শত্রুতা আমার সাথে নাকি আমার বাচ্চার সাথে নাকি আমার স্বামীর সাথে। একটা সময় ছিল যখন আমি নিজেই বাবাকে বলতাম, বাবা তুমি আমাদের প্রাইভেটের টাকাগুলো ঠিকঠাক করে দিতে পারো না, তুমি কেমন টাকা ইনকাম করো, তোমার কোনো যোগ্যতা নেই। মাঝে মধ্যে বাবাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিতাম। কিন্তু এই কথাটা এখন আমি এসে বুঝতে পারি, একজন পুরুষ মানুষ একটা সংসারে যতটা পরিমাণে দিতে পারবে, ঠিক মানুষগুলোর কাছে ঠিক ততটা পরিমাণে সে ভালো থাকতে পারবে। আর যে পুরুষ মানুষটা যখন থেকে দেওয়ার হাতটা বন্ধ হয়ে যাবে, তখন থেকে সেই পুরুষ মানুষটার মতো খারাপ আর এই পৃথিবীতে কেউই নেই। এই বিচারটা পুরো সংসারের মানুষই করে থাকে। একটা সময় নিজের বাবা মা ভাই বোন সবাই সেই পুরুষ মানুষের টাকার বিচার করে, সেই মানুষটার কষ্টটা কেউ বিচার করে না। আসলে এই কথাটা এখন ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। কারণ আমিও এখন একজন পুরুষ মানুষের স্ত্রী। আর সেই পুরুষ মানুষটা কতটা টেনশনে থাকে তাকে দেখলেই বোঝা যায়। যে পুরুষ মানুষটা একসময় শখে ঘুরতো, সেই পুরুষ মানুষটার কাজে যখন সংসারের দায়িত্ব চলে আসে, তখন সেই মানুষটা সমস্ত কিছু ত্যাগ করতে শুরু করে দেয়। এই কথা বলতে গেলে আমি শুধুমাত্র আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে এই সংসারে টিকে আছি। কারণ যে পরিমাণ অত্যাচার আমার শাশুড়ি আর আমার ননদ আমার সাথে করে থাকে, সেটা সহ্য করে এই পরিবারে টিকে থাকার মতো ক্ষমতাটুকু অন্য মেয়ের অন্তত সেটা থাকবে না, কথাটা জোর গলায় বলতে পারি। কারণ তারা সামান্য আমার বাচ্চাটাকে পর্যন্ত আমার কাছ থেকে কোলে করে একবারের জন্য তারা নেয় না। সমাজে হাজারো হাজারো মেয়ে আছে যাদের অবহেলিত গল্প এটা। আর এই গল্পের সাথে অনেকেরই মিল আছে। গল্পটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক করো।